আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমি স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন প্রথম পত্রের আরও একটি লেকচার নিয়ে। আমি এসএমআর রায়ান আছি তোমাদের সাথে এবং আজকে আমি আলোচনা করব লেকচার নম্বর 14 নিয়ে এবং এই লেকচারের বিষয়বস্তু হলো আর্থিক বিশ্লেষণ 2। অর্থাৎ আমরা আমাদের যে পূর্ববর্তী লেকচার ছিল অর্থাৎ লেকচার নাম্বার 13, সেখানেও কিন্তু আমরা আর্থিক বিশ্লেষণ নিয়ে পড়েছি এবং সেখানে আমরা আর্থিক বিশ্লেষণের অন্য পার্টগুলো দেখেছি। এবং এই যে লেকচারটি আছে অর্থাৎ আজকে যে আর্থিক বিশ্লেষণের দ্বিতীয় পার্ট, এই পার্টে আমরা মূলত ব্রেক ইভেন পয়েন্টের যে সমস্যাগুলো আছে এগুলো দেখব। অবশ্যই টপিকটি খুব ছোট, কিন্তু কেন আমি আলাদা করলাম এর রিজন হচ্ছিল এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে এবং এখান থেকে প্রায় প্রশ্ন হয় এবং হতে পারে, কারণ এই ম্যাথগুলো কিন্তু খুবই ছোট এবং খুবই কনসেপচুয়াল। সো যেহেতু কনসেপচুয়াল প্লাস খুব শর্টকাটে করা যায়, সো এখানে কিন্তু প্রশ্ন আসার চান্স অনেক বেশি, মানে যদি কোনো ম্যাথ আসে। এই জন্য আমরা আজকে একটু সময় নিয়ে খুব ধীরে সুস্থে 3, 4 বা 5 প্রকার যে ম্যাথ আছে এগুলো আমরা একটু ঠান্ডা মাথায় দেখে নিব। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন আছে যে ভাইয়া অনুপাত তো আছে, এটি কি করব? আচ্ছা, অনুপাতের বিষয়টি এটা কিন্তু আমাদের যে বইয়ের আর্থিক বিশ্লেষণ অধ্যায়টি আছে এখানে কিন্তু অনুপাত ইনক্লুডেড, কিন্তু অনুপাতটা আমরা ফাইন্যান্সে তোমাদেরকে পড়াবো না। কেন পড়াবো না? 1 নাম্বার রিজন হলো অনুপাত কিন্তু তোমরা অলরেডি অ্যাকাউন্টিংয়ে পড়েছো বা পড়বে, সো দুইটা কিন্তু অলমোস্ট সেম। সো অনুপাত কিন্তু তোমরা অলরেডি পড়বা। এখন যদি আমি অনুপাত এখানে পড়াতে যাই, এটা কিন্তু বিভিন্ন শর্টকাট ওয়ে আছে। হয়তো বা আমি একভাবে পড়াতে গেলাম আর তোমাদের যেই ভাইয়া অ্যাকাউন্টিং নিচ্ছে সে অন্য একটা ওয়েতে পড়ালো, সো তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হবে, কারণ একই টপিক তোমরা দুইভাবে পড়ছো। সো এইটা একটা রিজন যে পড়াবো না। অ্যাকাউন্টিং কিন্তু মাস্ট পড়াবে, কারণ অ্যাকাউন্টিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দ্বিতীয় একটা রিজন হলো অনুপাত থেকে সাধারণত এখানে প্রশ্ন আসে না। কোন টাইপের প্রশ্ন আসে হচ্ছিল চলতি অনুপাতের আদর্শ মান কত বা তড়িৎ অনুপাতের আদর্শ মান কত। তবে মানে এই টাইপের প্রশ্ন আছে, বাট কখনো এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম মানে প্রশ্ন আজ পর্যন্ত আসেনি এবং আসার চান্স খুবই কম। এবং দেখা যায় বিভিন্ন যে অ্যাডমিশন কোচিং আছে সেখানেও কিন্তু অনুপাতগুলো পড়ানো হয় না, এবং এর জন্য সেসবের সাথে মিল রেখে এখানে অনুপাতটি বাদ দেওয়া হয়েছে, কারণ তোমাদের অলরেডি তোমরা অ্যাকাউন্টিংয়ে পড়েছো বা পড়বে। আর দ্বিতীয়ত এখান থেকে তোমাদের প্রশ্ন আসে না, যেহেতু তোমরা একটি জায়গায় অলরেডি পড়ছো, সো কনফিউশন তৈরি করবো না। তোমরা এটি অ্যাকাউন্টিং পার্ট থেকে কিন্তু ইজিলি দেখে নেবে। আর যেটি বললাম এখান থেকে সাধারণত ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে না। কোনটি আসে হচ্ছিল এখানে বিভিন্ন যে কনসেপচুয়াল টপিক আছে, বা চলতি অনুপাত কি, তড়িৎ অনুপাত কি, বা চলতি অনুপাতের সূত্র কি, এই 2-1টা প্রশ্ন আসে। এবং হয়তোবা বিগত 5 বছরে মাত্র মনে হয় 2-1টি প্রশ্ন এসেছে, যেরকম একটি প্রশ্ন যখন হলো চলতি অনুপাতের আদর্শ মান কত, এটি হলো 2:1, যেটি আমরা সবাই জানি অলরেডি। সো এরকম একটি প্রশ্ন ছিল, মনে হয় অনুপাত নিয়ে 1টি অথবা 2টি প্রশ্ন আসে, মানে খুবই কম। সো আশা করি তোমরা বুঝতে পারছো কেন অনুপাত বাদ দেওয়া হয়েছে। সো এইবার চলো আমাদের যে মূল টপিক ব্রেক ইভেন পয়েন্ট সেখানে চলে যাই। ব্রেক ইভেন বিশ্লেষণ বা ব্রেক ইভেন অ্যানালাইসিস। ব্রেক ইভেন বিশ্লেষণের মধ্যে আমরা কি পাই, এটি করে আমরা কি করি, একটা মান পাই যেটাকে বলা হয় বিইপি বা ফুল ফর্ম ছিল ব্রেক ইভেন পয়েন্ট। সো আগে এইসব সংজ্ঞায় বা বৈশিষ্ট্য যার আগে আমি একটু বলে নিই ব্রেক ইভেন পয়েন্ট কি। একটি কোম্পানি, মনে করো তারা মোবাইল তৈরি করে, মোবাইল কোম্পানি ধরে নেই, এই কোম্পানির কিন্তু কিছু স্থায়ী ব্যয় আছে। স্থায়ী ব্যয় কোনগুলো তোমাদের একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। স্থায়ী ব্যয় কোনটা? যেই ব্যয়টা একটি কোম্পানিকে বাধ্যতামূলকভাবে করতেই হবে সেটাকে বলা হবে স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। দেখো এখানে কিন্তু পয়েন্ট আছে স্থির ব্যয়। সো যেইটা তাদেরকে বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে, কি করতে হচ্ছে, ধরে নেই এই যে মোবাইল কোম্পানি, সেই কোম্পানির নাম হচ্ছিল XYZ মোবাইল কোম্পানি, মনে করো এটা মোবাইল কোম্পানি। সো এদের যে মোবাইল কোম্পানি, এদের কিন্তু একটি ফ্যাক্টরি আছে, একটি জায়গায় তারা অফিস ভাড়া নিয়ে থাকে। এই যে ফ্যাক্টরি বা এই যে অফিস, তাদের প্রতিষ্ঠান কোনো মোবাইল বানাক বা না বানাক, বিক্রি করুক বা না করুক, তাদের কিন্তু এই যে ব্যয়গুলো আছে, মানে গুদাম খরচ বা তাদের কারখানা খরচ বা তাদের যে এই মনে করো অফিস খরচ বা মনে করো কর্মচারীদের বেতন প্রতি মাসে, এগুলো কিন্তু তাদেরকে বাধ্যতামূলকভাবে দিতেই হবে। তারা 0টা মোবাইল বানাক
বা 5টা মোবাইল বানাক বা 500টা মোবাইল বানাক বা 1 কোটি পিস মোবাইল বানাক, তাদের কিন্তু ওই সেম খরচ দিতে হবেই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা ভ্যারিয়েশন হয়, যখন দেখা যায় প্রোডাক্টের তৈরি অনেক বেড়েছে, তখন দেখা যায় গুদামের প্রয়োজন পড়ে, একটু খরচ বাড়ে, বাট এটাও পুরো ভিন্ন কেস। সো এটা আমরা এখন মাথায় নেব না। সো স্থির ব্যয় কোনগুলো যেগুলো একটি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে করতে হয়। এবার পরিবর্তনশীল ব্যয়, এই দুটি ব্যয় ছিল মেন। স্থির ব্যয় কোনটি আর পরিবর্তনশীল ব্যয় কোনটি? পরিবর্তনশীল ব্যয় কোনটা? এই যে এই XYZ মোবাইল কোম্পানি মোবাইল বানায়, ধরে নেই তারা 500 মোবাইল বানিয়েছে, তারা 500 মোবাইল বাজারে কত টাকা, প্রতিটি মোবাইল কত টাকা করে বিক্রি করে? 10,000 টাকা। এখন বলো, তাদের কি এই পণ্য, এই যে মোবাইল 10,000 টাকায় বিক্রি করছে, তাদের কি এই 10,000 টাকায় তৈরি করতে খরচ পড়েছে? নিশ্চয়ই না। তাদের এখানে খরচ পড়েছে ধরে নেই মাত্র 5,700 টাকা। অর্থাৎ এই প্রোডাক্ট তৈরি করতে তাদের খরচ হয়েছে 5,700 টাকা। বাকি যে 4,300 টাকা আছে, এগুলো কি? এটি হলো তাদের লাভ বা অন্য অন্য বিষয় এখানে আছে। সো একটি ইউনিট প্রোডাক্ট তৈরি করতে যেই পরিমাণ অর্থ ব্যয় হয় তাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয়, এবং এই পরিবর্তনশীল ব্যয় অবশ্যই বিক্রয় মূল্য বা একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয়, সেটা থেকে একক প্রতি বিক্রয় মূল্য কিন্তু অবশ্যই বেশি হয়। কারণ এই যে পরিবর্তনশীল ব্যয় আছে, সে তার সাথে মুনাফা বা স্থায়ী ব্যয় যোগ করে একটি বিক্রয় মূল্য নির্ণয় করা হয়। সো স্থায়ী ব্যয়কে আমরা বুঝতে পারলাম, পরিবর্তনশীল ব্যয়কে আমরা জানতে পারলাম, দেন বিক্রয়ের পরিমাণ, মুনাফা, এগুলো আমরা জানি কি। মুনাফা হচ্ছিল যেটা আমরা লাভ করতে চাই, এবং বিক্রয় পরিমাণ যত একক পরিমাণ বিক্রি করব। এবং আরও একটি বিষয় আছে একক প্রতি বিক্রয় মূল্য, সেটি কি? একটি প্রোডাক্ট বিক্রি করতে যত টাকা কস্ট বিয়ার করতে হয় বাইরের জন্য, সেটাকে বলা হয় একক প্রতি বিক্রয় মূল্য। অর্থাৎ একজন ভোক্তা একটি পণ্য ভোগের জন্য বা ক্রয়ের জন্য যেই পরিমাণ টাকা বিক্রেতাকে দেয় তাকে বলা হয় একক প্রতি বিক্রয় মূল্য। অর্থাৎ একটি পণ্য বিক্রি করে একজন বিক্রেতা যত টাকা ক্যাশ পায় সেটাকে বলা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। সো ব্রেক ইভেন বিশ্লেষণ করতে গিয়ে, আচ্ছা এখানে ছিলাম আমরা ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্টে যাওয়ার আগে আমি চারটি পাঁচটি বিষয় সম্পর্কে বললাম। স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি, বিক্রয়ের পরিমাণ কি, মুনাফা কি, বা একক প্রতি বিক্রয় মূল্য কি। সো এগুলো দিয়ে আমরা একটা নির্দিষ্ট একক পরিমাণ পণ্য বের করি, অথবা একটি অ্যামাউন্ট, মানে আর্থিক অ্যামাউন্ট বের করি, যেটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্ট। এবং এই পয়েন্টটি এমন একটি পয়েন্ট যেখানে কোম্পানির মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। সো ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটি পয়েন্ট বা এমন একটি অবস্থান যেখানে একটি প্রতিষ্ঠানের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। অর্থাৎ যদি এখান থেকে যেই অ্যামাউন্ট, ধরে নিই এখানে তারা 500টি পণ্য বিক্রি করে, এদের ব্রেক ইভেন পয়েন্ট ধরে নেই 270টি। অর্থাৎ তারা 270টি যদি মোবাইল বিক্রি করে, তাহলে তাদের আয় এবং ব্যয় সমান হবে। তারা যদি 269টি পণ্য বিক্রি করে, তাদের দেখা যায় আয়ের থেকে ব্যয় বেশি হবে এবং ক্ষতি হবে। তারা যদি 271টি পণ্য অ্যাটলিস্ট বিক্রি করে, তাহলে তারা আয়ের মুখ দেখতে পাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্রেক ইভেন পয়েন্ট কি। ব্রেক ইভেন পয়েন্ট হলো প্রতিষ্ঠানের এমন একটি অবস্থান যেখানে তাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হয়। আচ্ছা, সো ব্রেক ইভেন ব্যয় আমরা কীভাবে পাই? আমরা ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্টটি পেয়ে থাকি। অর্থাৎ ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে আমরা যে পয়েন্টটি পাই সেটাকেই বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এইবার আশা করি তোমাদের মোটামুটি তোমরা আইডিয়া একটি পেয়েছো ব্রেক ইভেন বিশ্লেষণ কি এবং তার মাধ্যমে ব্রেক ইভেন পয়েন্ট পাই এবং সেই ব্রেক ইভেন পয়েন্টটি কি, এবার আমরা সে সম্পর্কে জানব। একটি ফার্মের স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের পরিমাণ এবং মুনাফা এর মধ্যে সম্পর্ক পর্যালোচনার একটি কৌশল হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ। অর্থাৎ এই যে বিষয়গুলো আছে এইগুলোকে পর্যালোচনা করে আমরা পর্যালোচনার একটি কৌশলকে বলা হয় ব্রেক ইভেন বিশ্লেষণ। এবং এই ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে আমরা কি পাই? আমরা পাই ব্রেক ইভেন পয়েন্ট। এবং ব্রেক ইভেন পয়েন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট হলো প্রতিষ্ঠানের এমন একটি অবস্থান যেখানে মোট আয় ও মোট ব্যয় সমান হয়। আমরা এখনই দেখবো এগুলা। ব্রেক ইভেন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কোম্পানির
বিক্রয়ের এমন একটি পরিমাণ নির্ণয় করা যেখানে কোম্পানির লাভও হবে না আবার ক্ষতিও হবে না, যেইখানে কোম্পানির আয় এবং ব্যয় সমান হবে। অর্থাৎ কোম্পানির আয় হচ্ছিল 10,000 টাকা এবং ব্যয়ও হচ্ছিল 10,000 টাকা। সো যখন আমার আয় এবং ব্যয় সমান, সো আমার আয় ব্যয় সমান, লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না। সো ব্রেক ইভেন বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হচ্ছিল কোম্পানির বিক্রয়ের এমন একটি পরিমাণ নির্ণয় করা যেখানে কোম্পানির লাভও হচ্ছে না লস হচ্ছে না, অর্থাৎ মোট লাভ ইকুয়াল টু মোট আয় ইকুয়াল টু মোট ব্যয়, যেহেতু দুটো সমান তাই আমার লাভও নাই ক্ষতিও নাই। পরিচালন ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি হচ্ছে বিক্রয়ের এমন একটি পরিমাণ যেখানে মোট পরিচালন আয় ও মোট পরিচালন ব্যয় সমান হয়। যেটি বললাম, কোম্পানির মোট পরিচালন আয়, কোন আয় বলতো? পরিচালন আয়, কিন্তু মোট পরিচালন আয় এবং মোট পরিচালন ব্যয় অলওয়েজ সমান হবে। যেহেতু আমার পরিচালন আয় এবং পরিচালন ব্যয় সমান হচ্ছে, তাই আমার লাভও হচ্ছে না ক্ষতি হচ্ছে না, যেটি কিন্তু আমরা এই পয়েন্টে ডিসকাস করেছি। আচ্ছা, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এখান থেকে প্রশ্ন অলরেডি চলে এসেছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও অনেকবার করে এসেছে। প্রশ্ন করে, একটি প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম আয় বা মুনাফা থাকে। পরিচালনায়, অপরিচালনায়, সুদ ও কর পূর্ব আয়, সুদ ও কর পরবর্তী আয়। প্রশ্ন চলে আসে, ব্রেক ইভেন পয়েন্টে কোম্পানির কোন আয় শূন্য হয় অথবা কোন ব্যয়তে না সাধারণত আছে কোন আয় শূন্য হয়? ওটা হচ্ছে কোম্পানির সুদ ও কর পূর্ব আয় শূন্য হয়। অর্থাৎ এটি কেন করলাম? সুদ ও কর পূর্ব আয়। ব্রেক ইভেন পয়েন্টে প্রতিষ্ঠানের কোন আয় শূন্য হয়? সুদ এবং কর পূর্ববর্তী যেই আয় সেটি শূন্য হবে। সো ব্রেক ইভেন বিশ্লেষণের মাধ্যমে আমরা কি করি? আমরা ব্রেক ইভেন বিশ্লেষণে আমরা স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয়ের পরিমাণ এবং মুনাফার মধ্যে কিছু বিষয় ডিসকাস করি এবং তার মাধ্যমে আমরা পাই হচ্ছিল ব্রেক ইভেন পয়েন্ট। এবং ব্রেক ইভেন পয়েন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছিল প্রতিষ্ঠানের এমন একটি পরিমাণ যেখানে মোট পরিচালন আয় এবং মোট পরিচালন ব্যয় সমান হয়, অর্থাৎ কোম্পানির লাভও হয় না ক্ষতিও হয় না। এবং ব্রেক ইভেন পয়েন্টে কোম্পানির কোন আয় শূন্য হয়? সুদ ও কর পূর্ববর্তী বা সুদ ও কর পূর্ব আয় শূন্য হয়। আশা করি ব্রেক ইভেন বিশ্লেষণ সম্পর্কে তোমরা আইডিয়া পেয়েছো। আমাদের যে থিওরিটিক্যাল বিষয় আমরা মোটামুটি অলরেডি করে ফেলেছি। এবার আমরা বিভিন্ন সূত্র দেখব এবং ম্যাথ দেখব। আমি মোট 5টির মতো সূত্রের কথা বলেছি এবং উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করেছি এবং লাস্টে তোমাদের জন্য একদম প্র্যাকটিস করার জন্য কিন্তু জায়গা রেখেছি, আমরা প্র্যাকটিস করব। সো চলো শুরু করা যাক ম্যাথমেটিক্যাল প্রবলেম। আচ্ছা, ব্রেক ইভেন বিন্দু। ব্রেক ইভেন বিন্দুকে আমরা জেনেছি এমন একটি বিন্দু যেখানে প্রতিষ্ঠানের পরিচালন আয় এবং পরিচালন ব্যয় সমান হয় বা ইকুয়াল হয়। আচ্ছা, এখন ব্রেক ইভেন পয়েন্ট এটি কোন অবস্থান? আমরা কি বলবো? প্রতিষ্ঠানের কি, যেখানে প্রতিষ্ঠানের অফিস আছে সেই প্রতিষ্ঠান, নাকি যেই দেশে আছে সেই প্রতিষ্ঠান? এটি এমন একটি অবস্থান যেটি হলো, আমি প্রতিষ্ঠান বলছিলাম, অবস্থান হবে। সো অবস্থানটি হলো প্রতিষ্ঠান কত একক পরিমাণ পণ্য বিক্রয় করলো এই এককে অথবা টাকা। এই যে প্রতিষ্ঠানের ইউনিট, এটি এককে দেখবো এবং টাকায় দেখবো, অর্থাৎ কত একক পণ্য বিক্রি করলে আমাদের লাভ বা ক্ষতি কিছুই হবে না, অথবা কত টাকার পণ্য বিক্রি করলে আমাদের লাভ বা ক্ষতি হবে না। আচ্ছা, আমি একটু আগে বলে নিই। মনে করো একটি কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছিল 10টি মোবাইল ফোন। আগে যদি দেখলাম, এখন 10টি মোবাইল ফোন যদি আমি 10টি একক অর্থাৎ 10 একক মোবাইল ফোন বিক্রি করি, তাহলে কোম্পানির ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবে, অর্থাৎ কোম্পানির লাভও হবে না ক্ষতিও হবে না। এখন প্রত্যেকটি মোবাইলের দাম 100 টাকা করে। সো আমি যদি এখন 100 টাকা গুণ করি, সো কী হবে? 1000 টাকা। অর্থাৎ আমি কি বলতে পারি না, কোম্পানি যদি 10 একক পণ্য বিক্রি করে তাহলে কোম্পানি ব্রেক ইভেনে আসবে, অথবা কোম্পানি যদি 1000 টাকার পণ্য বিক্রি করে তাহলেও কিন্তু তারা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবে বা ব্রেক ইভেনে চলে আসবে। সো এটি হচ্ছিল একক বা টাকার মাধ্যমে আমরা ব্রেক ইভেন বিন্দু দেখাবো। সো এখানে দেখো,
প্রথম যে সূত্রটি, পরিচালন ব্রেক ইভেন বিন্দুতে বিক্রয়ের পরিমাণের একক, অর্থাৎ আমরা এখানে এককে বের করব যে একটি প্রতিষ্ঠান কত একক পণ্য বিক্রি করলে তাদের আয় ও ব্যয় সমান হবে, অর্থাৎ তাদের কোনো লাভও হবে না, তাদের কোনো ক্ষতিও হবে না। সূত্র কি দেখো, সূত্র হচ্ছিল স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য, অর্থাৎ একটি প্রতিষ্ঠান তাদের প্রতি একক পণ্য কত টাকায় বিক্রি করেছে। সো একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়টা কি, একটি ইউনিট পণ্য বা এক একক পণ্য তৈরি করতে তাদের কত টাকা খরচ গিয়েছে। সো স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই তিনটি ইনফরমেশন থাকলেই আমরা ইজিলি ব্রেক ইভেন বিন্দু এককে বের করতে পারবো। একটা উদাহরণ দেখে নিই। এক্সাম্পল, এবি কোম্পানি কলম উৎপাদন করে। আমি এই যে লেকচারটি আছে এখানে মোটামুটি সবগুলো উদাহরণ একটি সেম কোম্পানিকে এবং সেম অ্যামাউন্ট দিয়ে করছি, সো দ্যাট তোমরা মাঝখানে মিল খুঁজতে পারো। আচ্ছা হ্যাঁ, এই তো মিলে গিয়েছে সব কিছু। সো আমার কী কী লাগবে দেখি, স্থির ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখি আমার সমস্যা কি বলা হয়েছে। এবি কোম্পানি কলম উৎপাদন করে, উক্ত কোম্পানির স্থায়ী ব্যয়, এই যে স্থায়ী ব্যয় 500 টাকা বলে দিয়েছে, স্থায়ী ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা বলে দিয়েছে এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা বলে দিয়েছে। সো আমাদের যেই তিনটি প্রয়োজন আমরা কিন্তু সব কিছু পেয়ে গিয়েছি। সো এখানে স্থির ব্যয় বলা আছে, স্থির ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য বলা আছে 15 টাকা, অর্থাৎ প্রতিষ্ঠানটি তাদের প্রত্যেকটি কলম 15 টাকা করে বিক্রি করে এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, অর্থাৎ তাদের প্রতিটি কলম তৈরি করতে 10 টাকা খরচ হচ্ছে। এইবার দেখো, তারা কিন্তু পণ্য বিক্রয় করছে 15 টাকা করে, এর মধ্যে তাদের ব্যয় আছে 10 টাকা। সো 10 টাকা দিয়ে কিন্তু তারা প্রথমে 10 টাকা মাইর হয়ে যাবে, হাতে থাকবে মাত্র 5 টাকা। এই 5 টাকা দিয়ে তারা কিন্তু স্থির ব্যয় বের করবে, এখানে মানে মাইনাস দিবে। সো কতগুলা একক বিক্রি করলে তাদের স্থির ব্যয়ও সমান হয়ে যাবে। এবার আমরা সেটাই দেখবো, মানে ব্রেক ইভেনে চলে আসবে। আচ্ছা, সো দেখা যাক, স্থির ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15, 10 সব কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা জাস্ট বসাবো। সো আমরা জানি কি, স্থির ব্যয় 500 টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান দিয়ে আমাদের 500 ডিভাইডেড বাই 10 মাইনাস 5 ইকুয়াল টু 5। যদি আমাদের অ্যান্সার চাই, আমাদের অ্যান্সার আসবে হচ্ছিল 100 একক, অর্থাৎ এবি কোম্পানি যদি 100 একক কলম বিক্রি করে তাহলে তারা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবে। অর্থাৎ তারা যদি 100 কলম বিক্রি করতে পারে তাহলে তাদের লাভও হবে না, তাদের ক্ষতিও হবে না, কারণ তাদের পরিচালন আয় এবং পরিচালন ব্যয় দুটি সমান হয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবার আমরা দেখব টাকার ক্ষেত্রে কি করবো। আমরা তো বললাম আমরা এত একক পণ্য বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে চলে আসবে। এখন আমাদের প্রশ্ন করতে পারে, আচ্ছা আমার একক লাগবে না, আমার লাগবে হচ্ছিল কত টাকার পণ্য বিক্রি করলে আমরা ব্রেক ইভেন বিন্দুতে চলে আসবো বা ব্রেক ইভেন পয়েন্টে আসবো, আমরা সেটি বের করব। এখন এই ব্রেক ইভেন যে বিন্দু বা টাকা, বিন্দুর যে টাকা, এটা আমরা মোট 3টি পদ্ধতিতে বের করতে পারি। 3টি পদ্ধতি মানে এই যে নিচের যে রোটি আছে এটিকে আমরা মোট 2-3 ভাবে করতে পারি। একটি হচ্ছিল এইভাবে, আরেকটি হচ্ছিল এই দুইটিকে মাইনাস দিলে একটি জিনিস আছে যেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। সো আমরা এইটার বদলে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় দিতে পারি, অথবা কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় দিলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত পাবো। সেই অনুপাত আমরা স্থির ব্যয়ের সাথেও কিন্তু কাজ করে বের করতে পারি। সো সেটি আমরা দেখবো, চিন্তা করা লাগবে না। এবার আসো আমরা ম্যাথ করি। 3টিভাবে আমরা আলাদা আলাদাভাবে করবো, চলো আমরা এখন দেখি। সো আমাদের সূত্র কি, স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ বিক্রয়। সো এটি দিয়ে আমরা মোট কত টাকার পণ্য বিক্রয় করলে একটি কোম্পানি ব্রেক ইভেন পয়েন্টে চলে আসতে পারবে এটি আমরা জানতে পারবো। তো চলো সেম উদাহরণ, আমাদের কি লাগবে, স্থায়ী ব্যয় লাগবে। স্থায়ী ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা
এবং বিক্রয় মানে এই বিক্রয় বলতে একক প্রতি বিক্রয় মূল্য বলা হচ্ছে, এটা হচ্ছিল 15 টাকা। সো আমাদের কিন্তু সব ইনফরমেশন আছে। সো এটা আবারও স্থায়ী ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, এবং যে বিক্রয় বা এই বিক্রয় বা একক প্রতি বিক্রয় মূল্য এটি 15 টাকা পেয়ে গিয়েছি। তো চলো আমরা জাস্ট মান বসিয়ে দিই। স্থির ব্যয় কত? 500 ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য। আমাদের কি আসবে যদি আমরা উপরে 500 রাখি, নিচে 15/10 5 ডিভাইডেড বাই 15 দিলে হবে 0.33। এখন আমরা যদি 0.33কে আমরা 500কে 0.33 থেকে ভাগ করি, আমাদের উত্তর চলে আসবে কিন্তু এত টাকা। অর্থাৎ উত্তর হচ্ছিল অ্যান্সার এখানে 1500 টাকা। অর্থাৎ আমরা কিন্তু আগে পেয়েছিলাম, দেখো এখানে দেখেছিলাম আমাদের 100 একক পণ্য বিক্রি করলে কিন্তু আমরা ব্রেক ইভেন পয়েন্টে চলে আসব। অথবা 100 একক না করে যদি আমাদের বলে যে ভাই আমার একক লাগবে না, আমাকে বলো কত টাকার পণ্য বিক্রি করলে আমি লাভ দেখতে পারবো, আমার লাভ লস কিছুই হবে না, আমরা বলবো যদি আপনি মোট 1500 টাকার পণ্য বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ বা ক্ষতি কিছুই হবে না। অর্থাৎ যদি আমি কলম বিক্রি করতে পারি মোট 1500 টাকার, আমার কোনো লাভও হচ্ছে না, আমার ক্ষতি হচ্ছে না। অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয় সমান হচ্ছে। সো এটি ছিল আমার ব্রেক ইভেন বিন্দু টাকায় বের করার একটি ওয়ে। এবার আমরা অন্য একটি ওয়েতে দেখব। সো আমরা আরও একটি দেখতে পারি, দেখো পরিচালন ব্রেক ইভেন বিন্দু। আমরা পরিচালন ব্রেক ইভেন টাকায় এককে পেয়েছিলাম না আগে, ওই যে মনে আছে আমাদের কত একক বিক্রি করলে আমাদের লাভ বা ক্ষতি হবে না? 100 একক, আমরা কিন্তু মাত্রই দেখেছি। সো এই এককের সাথে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য যেটি হলো 15 টাকা গুণ করে দিই, আমরা কিন্তু উত্তর পাবো। সো আমরা আবার আসছি একটু পরে, আমরা দেখে নেই আমাদের অ্যান্সার কিন্তু 1500 এসেছে। আমরা যে 3টি ওয়েতে বের করব, 3টি ওয়েরে কিন্তু অ্যান্সার আসতে হবে 1500, কারণ আমরা কিন্তু জিনিস বের করছি একটি জিনিস, এটা ছিল পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকায়, এবং যেইভাবে বের করি আমাদের উত্তর আসতে হবে 1500। যদি 1500 আসে অর্থাৎ 1500 আসে, তাহলে বুঝতে হবে আমাদের উত্তর সঠিক আছে। সো চলো আমরা এইখানে দেখি এটি। সো আমাদের উদাহরণ কি? সেম জিনিস। আমরা এখান থেকে প্রথমে আমরা কি করেছি, পরিচালন ব্রেক ইভেন বিন্দু বের করব। কিভাবে বের করব আগে দেখে দেখি কি কি আছে এখানে। আগে আমার বের করতে হবে 500 স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই 15 মাইনাস 10। এটি দিয়ে আমরা কি পাবো? পরিচালন ব্রেক ইভেন বিন্দু এককে, এবং একক কত আসবে? 100। সো এই যে একটি সমস্যা দেওয়া আছে, এখান থেকে আমরা ইজিলি পরিচালন ব্রেক ইভেন বিন্দু পাবো 100 এবং আমাদের একক প্রতি বিক্রয় মূল্য পাবো হচ্ছিল 15 টাকা। সো এই দুটি কিন্তু ইনফরমেশন আমরা পাবো, এবং দেখো একক প্রতি বিক্রয় মূল্য এবং পরিচালন ব্রেক ইভেন বিন্দু পেলেই কিন্তু আমি উত্তর বের করতে পারবো। তো চলো আমরা এবার উত্তর বের করি। দেখা যাচ্ছে আমার পরিচালন ব্রেক ইভেন বিন্দু 100 টাকা আছে, আমার একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা আছে। আমার সূত্র অনুযায়ী পরিচালন ব্রেক ইভেন বিন্দু এককে বসাই, একক হচ্ছিল 100 একক ইনটু আমার কত টাকা একক প্রতি বিক্রয় মূল্য, সেটি হচ্ছিল 15 টাকা। সো আমি 15 দিলাম, দেখো 15 ইন্টু 100, আমার উত্তর কিন্তু 1500 টাকা আসছে। এবং দেখো আমরা একটু আগে যে সূত্রের মাধ্যমে দেখেছি আমাদের উত্তর কিন্তু 1500 টাকা এসেছে। সো ওইখানেও 1500, এইখানেও 1500, মানে আমার উত্তর মিলে গিয়েছে। সো আশা করি আমার বুঝতে পেরেছো, আমাদের একভাবে করলেই হবে এবং আমাদের উত্তর কিন্তু একদম হুবাহু সেম আসবে। তোমরা প্রশ্নে দেখবা প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে, সেইটার ভিত্তিতে তোমরা যেভাবে ইজিলি পারো বের করে উত্তর বসিয়ে দিবা। তো যদি প্রশ্ন আসে যে এবি কোম্পানি কলম উৎপাদন করে, উক্ত প্রতিষ্ঠানে স্থায়ী ব্যয় 500 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, বের করো তোমাদের উত্তর কত। আমরা প্রথমে একক ব্রেক ইভেন বিন্দু এককে বিক্রি করে বিক্রয় মূল্যতে গুণ করতে পারি, অথবা উপরে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ একক প্রতি বিক্রয় মূল্য দিয়েও কিন্তু আমরা ইজিলি উত্তর বের করতে পারি। সো আমরা মোট দুইটি ওয়েটে কিন্তু দেখলাম।
আমাদের আরও একটি ওয়েতে দেখব, তবে তার আগে আমরা অন্য একটি জিনিস দেখব এবং সেটি হলো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনটি কি? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেখো আমরা কিন্তু যে এতক্ষণ করেছিলাম না, এই যে বিভিন্ন জায়গায় দেখো, এই যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি যে পরিবর্তনশীল ব্যয়, এই দুটাকে মাইনাস করলে যেটা হয় সেটাকে বলা হয় কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ আমি একটি পণ্য যত টাকা দিয়ে তৈরি করলাম এবং যত টাকায় বিক্রি করলাম, এই যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন কি? চলে আসি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমার কন্ট্রিবিউশন মার্জিন। আমি এতক্ষণ যে উদাহরণ দেখেছি, আমার দেখা ছিল একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। সো উক্ত যে উদাহরণ, সেই উদাহরণ হিসাবে আমার কন্ট্রিবিউশন মার্জিন 5 টাকা। সো কন্ট্রিবিউশন মার্জিন কি? আমাদের একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যে পার্থক্য, সেটাকে বলছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বা দত্তাংশ অনুপাত, এটাকে আমরা অনুপাতও বের করতে পারি। সেটি হচ্ছিল প্রথমত একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে আমরা একক প্রতি যে বিক্রয় মূল্য সেটি দ্বারা ভাগ করব। অর্থাৎ যদি আমরা আমাদের উদাহরণে দেখি, যেটা আমরা এখন করছিলাম, সেটি হচ্ছিল 15 মাইনাস 10 ডিভাইডেড বাই 15, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা ডিভাইডেড বাই বিক্রয় বা একক প্রতি বিক্রয় মূল্য, এবং এটির অ্যান্সার আসবে 0.33। এইবার আমাদের উদাহরণ দেখি, সেম একই উদাহরণ। এখানে আমার একক প্রতি বিক্রয় মূল্য কত টাকা? একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছিল 15 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। সো আমরা জাস্ট বসিয়ে দিই এখানে কন্ট্রিবিউশন মার্জিন, উত্তর হচ্ছিল 15 মাইনাস 10, মাত্র যেটি বললাম, আমার কন্ট্রিবিউশন মার্জিন 5 টাকা। বা যদি আমি অনুপাতে বের করতে চাই আমার, বা পার্সেন্টেজে, আমার কন্ট্রিবিউশন মার্জিন একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য 15, এবং এটির উত্তর আসবে 0.33 বা 33%। সো কিভাবে কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হয় এটা আমরা জানলাম। এইবার ব্রেক ইভেন বিন্দু বের করার তৃতীয় যে পদ্ধতি, টাকায়। ব্রেক ইভেন বিন্দু আমরা এককে একভাবে বের করেছি, এবার আমরা টাকায় বের করব। সো দেখো, স্থির ব্যয় 500 ডিভাইডেড বাই, আমাদের কিন্তু স্থির ব্যয় 500 টাকা ছিল ওইসে। সো আমরা কি করবো, স্থির ব্যয় ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ইন্টু 0.33, বা আমরা 33% লিখতে পারি, আমাদের একই কথা। আমরা দুইটার যেইটাই লিখি আমাদের উত্তর কিন্তু একই আসবে, বিকজ 33%কে কিন্তু আমরা যদি করি, যদি আমরা মানে পার্সেন্টেজে আনি, তাহলে কিন্তু আমার একই জিনিস আসবে, অর্থাৎ 33% ইকুয়াল টু 0.33। আচ্ছা গাইস, আমার ছোট্ট একটা, আমার এটা আমি মানে পড়া থেকে দেখবে একটু হয়ে গিয়েছিলাম দেখাইলে, মানে আমার একটু কনফিউশন লাগছিল, এখানে একটু ভুল আছে। স্থির ব্যয় ডিভাইডেড হবে না, এটি হবে স্থির ব্যয় ইনটু কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। সো আমাদের স্থায়ী ব্যয় ছিল ওই উদাহরণ অনুযায়ী 500 টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ছিল 0.33। যদি আমরা এটা দেই, আমাদের কিন্তু দেখবা 500 ইনটু 0.33 দিলে আমাদের কিন্তু চলে আসবে হচ্ছিল সেম জিনিস উত্তরটা। আমরা যদি 33% নিয়ে আসি, আচ্ছা না সরি, আমি নিজেই ভুল করেছিলাম, আগেই ঠিক ছিল। মানে আমার একটু ওই যখন আমি মানটি বসালাম মাত্র ক্যালকুলেটরে, আমার দেখা যাচ্ছে এটা ভাগই হবে ডিভাইড দিলে মান আসছে, যদি 0.33 দেই 15 পয়েন্ট সামথিং আসতেছে। সো আমি একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। ঠিকই আছে, আমার 0.33 নিয়ে যদি নেই, আমাদের উত্তর আসবে 1515 সামথিং। বাট যদি আমরা আরও দশমিক বাড়িয়ে নেই 3333, ইন দ্যাট কেস আমার একদম 1500 মান আসবে। সো আচ্ছা, যেখানে ছিলাম আমি একটু একটু মাঝে হয়ে গিয়েছিল। সো ব্রেক ইভেন বিন্দু টাকায় আমরা যদি স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা পরিচালন ব্রেক ইভেন বিন্দু টাকায় পেয়ে যাব। সো আমাদের দেখো উদাহরণ আছে এখানে, এবি কোম্পানি কলম উৎপাদন করে 500 টাকা,
এবং একক প্রতি বিক্রয় মূল্য 15 এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। আমরা এখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতকে, কজ আমাদের স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় কিন্তু দেওয়া আছে। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কীভাবে বের করবো? একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য ইকুয়াল টু 1/3 অর 0.33 অথবা 33%। সো এখানে আমার স্থায়ী ব্যয় হবে হচ্ছিল 500 এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হবে 0.33। দেখো, আমি যদি এখন বসিয়ে দেই 500 ডিভাইডেড বাই 0.33, তোমরা যদি ক্যালকুলেটারে বসাও তোমাদের মান পাবা হচ্ছিল, আমি একটু করে দিচ্ছি, 500 ডিভাইডেড বাই 0.33 ইকুয়াল টু দিলে আসবে হচ্ছিল 1515.1515 চলতে থাকবে। বাট যদি আমরা একটু দশমিক বাড়িয়ে নেই, এখানে মনে করো 3333 6টা 3 নেই, ইন দ্যাট কেস আমাদের অ্যান্সার আসবে একদম পাক্কা 1500। সো আসলে 1/3 দিলে তো অনেক মান আসতে থাকবে ইনফিনিটি। সো এখানে যদি আমি একটু বেশি নিয়ে নেই, মানে বেশি করে, তাহলে আমার দেখা যাবে আমার মান আসবে 1500। আর যদি এটাও করি 0.33 কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি 33%, অথবা আমি 1/3 লিখি, তাহলে কিন্তু ডাইরেক্ট আমার মান 1500 চলে আসবে। সো এই যে আমরা ব্রেক ইভেন বিন্দু এককে বের করলাম একটি ওয়েতে, আর আমরা টাকায় বের করলাম মোট 3টি ওয়েতে। আমরা কি করলাম, কেন করলাম, আমাদের দেখতে হবে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। আমাদের প্রশ্ন থাকতে পারে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত এত, স্থায়ী ব্যয় এত, তোমরা ব্রেক ইভেন বিন্দু টাকায় বিক্রি করো। বা তোমাদের বলতে পারে যে এখানে দেখা হলো, বলে দিল তোমাদের যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন এত, অনুপাত পেলে আবার বলো কন্ট্রিবিউশন মার্জিন এত এবং স্থায়ী ব্যয় এত, তোমরা বের করো। সো এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। তোমাদের এখন প্রশ্নে যে জিনিস দেওয়া থাকবে সেটির উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে। সো আমরা মোটামুটি এই পর্যন্ত অলমোস্ট 5 রকমের প্রবলেম 5-6 রকমের সূত্র দেখে ফেলেছি। এবার আমরা দেখব হচ্ছিল ব্রেক ইভেন চলকের মান বৃদ্ধি ও পরিচালন ব্রেক ইভেন বিন্দুর সংবেদনশীলতা। অর্থাৎ চলকের আমরা কিন্তু 3টি চলক পেয়েছি, একটি হলো স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় এবং বিক্রয় মূল্য। এই 3টি কিন্তু আমাদের মেন। এখানে কিন্তু আমরা সব কিছু বের করছি, তাই না? এইবার এই 3টি হ্রাস বৃদ্ধির ফলে ব্রেক ইভেন বিন্দুর উপর কীরকম প্রভাব পড়বে সেটি আমরা দেখব। যেরকম দেখলাম স্থির ব্যয় বৃদ্ধি, যদি স্থির ব্যয় বৃদ্ধি পায় তাহলে কি হবে? ব্রেক ইভেন বিন্দু বৃদ্ধি পাবে। আচ্ছা, কিভাবে? আমরা দেখি, আমাদের যে প্রথম উদাহরণ ছিল এককে 500 ডিভাইডেড বাই আমাদের একক প্রতি বিক্রয় মূল্য ছিল 15 টাকা এবং এক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 10 টাকা। এটা কিন্তু আমাদের মেন ছিল। সো আমরা এবার একটু পরিবর্তন করবো, দেখি আমাদের এখানে ছিল 100 টাকা, ঠিক আছে? এবার আমরা একটু এই মানের ভিত্তিতে চেঞ্জ করে দেখবো আমাদের কি পরিবর্তন আসে বা মেলে কিনা। সো বলা হয়েছে স্থির ব্যয় বৃদ্ধি, সো বাকি সব ঠিক রেখে আমি স্থির ব্যয় করে দেই 1000 টাকা, আর এখানে আমার বাকি জিনিস ঠিক থাকলো 15 টাকা মাইনাস 10 টাকা। সো কী হবে দেখো তো, 15 মাইনাস 10 ইকুয়াল টু 5, 1000 ডিভাইডেড বাই 5 দিলে কিন্তু হবে 200। সো যদি আমি আমার স্থির ব্যয় বৃদ্ধি করে দিই, দেখো বাকি সব কিছু ঠিক ছিল, আমি স্থির ব্যয় বৃদ্ধি করে 500কে 1000 করেছি, আমার ব্রেক ইভেন উপরে প্রভাব পড়েছে কি? ব্রেক ইভেন কিন্তু দেখো 100 থেকে 200 হয়ে গিয়েছে। সো এটা কিন্তু ট্রু, যদি আমার স্থায়ী ব্যয় বৃদ্ধি পায় আমার ব্রেক ইভেন বিন্দু কিন্তু বেড়ে যাবে। সো এবার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পেলে কি হবে? ব্রেক ইভেন বিন্দু হ্রাস পাবে। আচ্ছা, দেখা যাক। সো এইটা তো আমাদের বেঞ্চমার্ক থাকলো এখানে। সো বাকি সব কিছু ঠিক থাকলো। এটা 5, এইখানে টাকা রাখি 500, স্থায়ী ব্যয় 500-র মতো আছে। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি, আচ্ছা, সো একক প্রতি 15 ডিভাইড বাই মনে করো বৃদ্ধি পেয়ে হলো, মনে করো ধরে নিই 12.5
5। এইবার যদি আমার আচ্ছা এখানে আবার একটু ভুল এসেছে স্লাইড করতে গিয়ে, সো এটি আমি বলছি হচ্ছিল একক প্রতি যদি পরিবর্তনশীল বা বৃদ্ধি পায় তাহলে এটি হবে হচ্ছিল বৃদ্ধি। আচ্ছা এটি আমি কাজ করে আমি একবার ট্রিক করে আমি আবার স্লাইডটা রিজিউম করছি। সো আমি ঠিক করে দিয়েছি, এখন দেখো। সো কি বলা হচ্ছিল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি বৃদ্ধি পায়। সো দেখো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমি কী করলাম, আগে ছিল 10 টাকা, এখন করে দিলাম 12.5 টাকা। যদি এখন 12.5 টাকা হয় মানে 2.5 টাকা করে, অর্থাৎ আমার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2.5 টাকা। ইন দ্যাট কেস আমার এটা কিন্তু বেড়ে দাঁড়া যাবে আবার 500 ডিভাইডেড বাই 2.5 ইকুয়াল কিন্তু আবারও বৃদ্ধি পেয়ে যাচ্ছে 200। সো দেখো যদি আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট আবার বেড়ে যাবে। সো এটি গেল। এইবার আমরা আবার নতুন করে এখানে করছি। এইবার যদি দেখি আমাদের একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ বাকি সব কিছু ঠিক আছে। এখানে আমার ধরে নিই আমি এখানে আবার করি, এটি আমার আছে হচ্ছিল 500 টাকা এবং আমার একক প্রতি বিক্রয় মূল্য হয়ে গেল 20 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 হয়ে গেল 10 টাকা। অর্থাৎ আমার কি হয়েছে, বাকি সব ঠিক আছে, আমার বৃদ্ধি পেয়েছে কি একক প্রতি বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্যটা বৃদ্ধি পায় তখন কি হয়ে যাবে বলো তো, তখন আমার কিন্তু বিইপি চলে আসবে 10.50। দেখো আগে ছিল 100, এখন কিন্তু আমার কমে হয়ে গেছে 50, কারণ কি আমার একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে। যদি আমার একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পায় তাহলে আমার কি হবে, ব্রেক ইভেন পয়েন্ট কিন্তু আমার হ্রাস পাবে। সো যদি ব্রেক ইভেন পয়েন্টে স্থির ব্যয় বৃদ্ধি পায় আমার ব্রেক ইভেনের উপর কী প্রভাব পড়বে, ব্রেক ইভেন বৃদ্ধি পাবে। যদি আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি পায় আমার কি হবে, ব্রেক ইভেন বৃদ্ধি পাবে। যদি একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি পায় ইন দ্যাট কেস আমার ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পাবে। ঠিক একইভাবে যদি বিষয়গুলো উল্টো হয়, স্থির ব্যয় হ্রাস পেলে ব্রেক ইভেন হ্রাস পাবে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যদি হ্রাস পায় তাহলে দেখা যাবে ব্রেক ইভেন পয়েন্ট হ্রাস পাবে। যদি একক প্রতি বিক্রয় মূল্য হ্রাস পায় তাহলে দেখা যাবে ব্রেক ইভেন পয়েন্ট বৃদ্ধি থাকে। অর্থাৎ বাকি সব চলক ঠিক থেকে যদি একটি চলকে পরিবর্তন আসে তাহলে কি হবে, মানে তাহলে ব্রেক ইভেন বিন্দুর উপর কী কী প্রভাব পড়বে সেটা কিন্তু আমরা দেখলাম। সো ব্রেক ইভেন চলকের বিভিন্ন মানের হ্রাস বৃদ্ধির ফলে ব্রেক ইভেন বিন্দুতে কী কী প্রভাব পড়বে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে ক্লিয়ার হলাম এবং আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি ক্লিয়ার হলাম। এবং তোমরা অবশ্যই বাসায় একটু ম্যাথ করে দেখবে, আচ্ছা যদি আমি এই মানটি বাড়িয়ে এটি কমাই তাহলে কি হচ্ছে বা কী হবে, এভাবে কিন্তু তোমরা দেখবা। কারণ এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে ব্রেক ইভেন পয়েন্টে যদি স্থির ব্যয় হ্রাস পায় তাহলে ব্রেক ইভেন্টের বিন্দুতে কী পরিবর্তন আসবে, চলে আসতে পারে উত্তর দিয়ে দেবে হ্রাস বৃদ্ধি, কোনোটাই হবে না আবার উভয় হবে, এরকম দিয়ে দিলে তোমাদের কিন্তু উত্তর বের করতে হবে। আচ্ছা এইবার আমরা দেখব নিরাপত্তা প্রান্ত। সো নিরাপত্তা প্রান্ত কি বা মার্জিন অফ সেফটি। ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু, অর্থাৎ দুটা কিন্তু সেম জিনিস, ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু দুটো একই জিনিস হতে প্রকৃত বিক্রয় যে পরিমাণ বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। অর্থাৎ ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিন্দুর মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। আমরা যে এবি কোম্পানির কলম উৎপাদন করছিল তাদের ব্রেক ইভেন পয়েন্ট কত পেয়েছিলাম বলো তো, 100 একক। সো ধরে নেই তাদের মোট বিক্রির পরিমাণ ছিল 250 একক। সো কি বলেছে দেখো, তো 250 একক কি হয়েছে তাদের প্রকৃত বিক্রি বা এটা বাজেটকৃত বিক্রির পরিমাণ, মানে তারা 250 ইউনিট বিক্রি করবে অথবা তাদের 250 ইউনিট প্রকৃত আকারে বিক্রি হয়েছে। সো তাহলে নিরাপত্তা প্রান্ত বের করতে গেলে কি বলেছে, প্রকৃত বিক্রয় হতে ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দুর যে পার্থক্য বা যে দুইটা যে পার্থক্য সেটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। সো এবি কোম্পানি ধরে নিই তাদের পণ্য বিক্রি হয়েছে 250 একক। সো সেটি থেকে যদি আমরা সমচ্ছেদ একক মাইনাস করে দেই আমাদের যে বিষয়টি আসবে সেটি কিন্তু হচ্ছিল আমাদের নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ একটি কোম্পানির সমচ্ছেদ যে বিন্দু বা সমচ্ছেদ বিন্দু যে একক সেখান থেকে প্রকৃত বিক্রয়ের এককের যে পার্থক্য সেটাকে বলা হবে নিরাপত্তা প্রান্ত। প্রকৃত বিক্রি হতে ব্রেক ইভেন বা প্রকৃত বিক্রয়ের সমচ্ছেদ বিন্দু যত উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত তত বড় হবে। আচ্ছা প্রকৃত বিক্রি হতো না, প্রকৃত বিক্রয় ব্রেক ইভেন
ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু হতে যত উপরে থাকবে নিরাপত্তা তত বড়। প্রকৃতি বিক্রয় যদি আমি মনে করি 250 না করে তারা মোট 450 ইউনিট একক বিক্রি করলো, সো 450 অর্থাৎ প্রকৃত বিক্রি যত বেশি হয়েছে তাহলে কিন্তু তাদের নিরাপত্তা প্রান্ত কত হবে 350। তো প্রকৃত বিক্রি ব্রেক ইভেন বা সমচ্ছেদ বিন্দু হতে যত উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত তত বড় হবে এবং প্রতিষ্ঠান ব্যবস্থাপনা তত বেশি নিরাপত্তা অনুভব করবে। আচ্ছা, তারা কেন নিরাপত্তা অনুভব করবে? কারণ দেখো এইখানে তাদের ব্রেক ইভেন বিন্দু 100, অর্থাৎ 100টি পণ্য বিক্রি করে তারা কোনো লাভও হবে না, তাদের কোনো ক্ষতিও হবে না। বাট তারা যদি 101টি পণ্য বিক্রি করে তাদের কয়টি পণ্যতে লাভ হবে? জাস্ট একটি এক্সট্রা পণ্যের জন্য লাভ দেখা শুরু করবে। যদি তারা 150 পণ্য বিক্রি করে তারা কিন্তু এক্সট্রা 50টি পণ্য বিক্রি করছে, মানে তারা এক্সট্রা 50টি পণ্য থেকে লাভ নেবে। তার যদি এখানে 350টি পণ্য বিক্রি করে তাহলে দেখা যাবে তাদের এক্সট্রা বিক্রি হচ্ছে 250 একক, মানে নিরাপত্তা প্রান্ত। সো 250 একক থেকে তারা কিন্তু লাভ দেখবে। সো এই নিরাপত্তা প্রান্ত যত উপরে থাকবে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কোম্পানি কিন্তু তত বেশি নিরাপদে থাকবে। কারণ কি? তারা জানে আমাদের সমচ্ছেদ বিন্দু এত এবং আমাদের নিরাপত্তা প্রান্ত এত। সো যেহেতু নিরাপত্তা প্রান্ত বড় আমাদের লাভ হওয়ার চান্স বেশি। যদি কিছু কমেও যায়, ধরে নিই এবি কোম্পানি তাদের নিরাপত্তা প্রান্ত কত? তাদের 450 একক বিক্রি করবে এবং তাদের ব্রেক ইভেন বিন্দু 100। সো তাদের নিরাপত্তা প্রান্ত কত? 300। ধরে নিই তাদের বিক্রি 100 কমে গেল, 100 কমে কি হলো 350, তবুও কিন্তু তাদের 250 কিন্তু নিরাপত্তা প্রান্ত থাকছে এবং তারা কিন্তু এখনো অ্যাটলিস্ট 250 একক কলমের জন্য লাভ দেখবে। সো এই নিরাপত্তা প্রান্ত যত বড় হবে কোম্পানি কিন্তু তত বেশি সেফ সাইডে থাকবে। কারণ কি? তাদের যদি বিক্রয়ের পরিমাণ কমেও যায় তাদের কিন্তু ক্ষতি হচ্ছে না। অর্থাৎ সমচ্ছেদ বিক্রয়ের পরিমাণের চেয়ে বাজেটকৃত বা প্রকৃত বিক্রয়ের আধিক্য হলো নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ বাজেটকৃত বা সমচ্ছেদ বিন্দু হতে বা সমচ্ছেদ একক হতে বাজেটকৃত বা প্রকৃত এককের যে পার্থক্য বা আধিক্য সেটা কিন্তু বলা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত যত বড় হবে বিক্রয় হ্রাসের কারণে ক্ষতির সম্ভাবনা তত হ্রাস পাবে। অর্থাৎ আমার নিরাপত্তা প্রান্ত অনেক বেশি, যদি আমার বিক্রয়ের পরিমাণ কিছু কমেও যায় আমার নিরাপত্তা প্রান্ত অল্প কমবে, সো আমার ক্ষতির সম্ভাবনা কিন্তু হ্রাস পাবে। তবে নিরাপত্তা প্রান্ত যত ছোট হবে বিক্রয় হ্রাসের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা তত বেশি হবে। ধরে নেই এবি কোম্পানির ব্রেক ইভেন 100 একক এবং তাদের প্রকৃত বিক্রয় হচ্ছিল মাত্র 115 একক। তাদের নিরাপত্তা প্রান্ত কত হবে? মাত্র 15টি। এখন তাদের যদি বিক্রয় কোনো কারণে কমে যায় তাদের কিন্তু ক্ষতি হওয়ার চান্স বেশি। বাট কারণ অল্প কয়টা কিন্তু নিরাপত্তা প্রান্ত, মাত্র 15 একক। বাট যদি এইখানে তাদের এখন 500 একক থাকতো প্রকৃত বিক্রয় তাহলে নিরাপত্তা প্রান্ত হতো 400 একক। সো তাদের যদি 20-30টা বা 50টা কলম কমেও যায় বিক্রয় তাদের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম বা হ্রাস পাবে কিন্তু। সো নিরাপত্তা প্রান্ত যত বেশি বিক্রয় হ্রাসের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা তত হ্রাস পাবে। নিরাপত্তা প্রান্ত যত হ্রাস পাবে বিক্রয় হ্রাসের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা তত বেশি হবে বা বৃদ্ধি পাবে। এর কারণ হলো বিক্রয় সমচ্ছেদ বিন্দু নিচে নামলে ক্ষতি শুরু হয়। অর্থাৎ যদি সমচ্ছেদ বিন্দু থেকে বিক্রয় নিচে নেমে যায়, কোনো কারণে প্রকৃত বিক্রয় হলো 99, সো আমার নিরাপত্তা প্রান্ত কত? -1, তাহলে কিন্তু আমার প্রতিষ্ঠান ক্ষতি হওয়া শুরু হবে। অর্থাৎ সমচ্ছেদ বিন্দু থেকে যদি 1 একক পণ্য কম বিক্রি হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের ক্ষতি। সো এর কারণ হলো বিক্রয় সমচ্ছেদ বিন্দু নিচে নামলে ক্ষতি শুরু হয়। অধিক স্থায়ী ব্যয় কারণে নিরাপত্তা প্রান্ত ছোট হয়। অর্থাৎ আমার স্থায়ী ব্যয় যত বেশি হবে, স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে কি হয় বলো তো? আমরা মাত্রই দেখেছি স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে আমার ব্রেক ইভেন বিন্দু বৃদ্ধি পায়। যদি আমার ব্রেক ইভেন বিন্দু বৃদ্ধি পায় স্বাভাবিকভাবে কিন্তু আমার নিরাপত্তা প্রান্ত হ্রাস পাবে। সো অধিক স্থায়ী ব্যয়ের কারণে নিরাপত্তা প্রান্ত ছোট হয়। নিরাপত্তা প্রান্ত পরিমাপ অর্থনৈতিক মন্দা অবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন প্রতিষ্ঠানের বা কোনো দেশ অর্থনৈতিক মন্দা চলে তখনই কিন্তু প্রতিষ্ঠানের জন্য এই নিরাপত্তা প্রান্ত খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা তখন বের করতে চায় যে তারা
কতটা এক্সট্রা পণ্যের জন্য বা কতগুলো পণ্যের জন্য লাভ করছে, যদি এটা না জানতে পারে তারা কিন্তু ইজিলি ক্ষতির মুখ দেখতে পারবে, কারণ তারা অ্যাজিউম করতে পারবে না আসলে তাদের কতটা পণ্যের জন্য বা কত একক পণ্যের জন্য তারা লাভ দেখবে বা তাদের ক্ষতি হবে। সো আই থিঙ্ক নিরাপত্তা প্রান্ত কি তোমরা জানতে পারলা, এটি মূল হলো সমচ্ছেদ বিক্রয়ের চেয়ে বাজেটকৃত বা প্রকৃত বিক্রয়ের আধিক্যই হলো নিরাপত্তা প্রান্ত। এখন এইটি বের করা যায় নিরাপত্তা প্রান্ত টাকায়, এবং যদি টাকায় বের করতে চাই আমার প্রকৃত বিক্রয় হয়েছে, ধরে নেই আমার প্রকৃত বিক্রয় আমি টাকায় বের করতে গেলে ধরে নেই আমার প্রকৃত বিক্রয়, ধরে নেই আমার এখানে এবি কোম্পানি মোট সমচ্ছেদ বিক্রয় হচ্ছিল এককে 100 এবং টাকাতে 1500, তাই না? এবং ধরে নিই তাদের প্রকৃত বিক্রয় হচ্ছিল 1000 এবং 1000 এবং একক প্রতি বিক্রয় মূল্য কত? 15 টাকা, মানে 15,000। সো এবি কোম্পানির যদি বিক্রয় দেখি 1000 একক বিক্রি করেছে কলম এবং তাদের লাভ মানে টাকায় 15,000 সরি, যদি টাকায় দেখতে যাই আমরা দেখবো এখানে 15,000 মাইনাস 1500 আমার কত হবে? 13,500 হচ্ছিল আমার এখানে নিরাপত্তা প্রান্ত। সো যদি আমি টাকায় বের করতে চাই আমি টাকাতে বের করতে পারবো, আর যদি আমি এককে বের করতে চাই তো আরও বেশি ইজি। আমি একক করতে চাইলে যদি আমি একক করতে চাই নিরাপত্তা প্রান্ত একক ইকুয়াল টু আমার বিক্রি হয়েছে প্রকৃত একক 1000 এবং সমচ্ছেদ একক হচ্ছিল 100। সো আমার নিরাপত্তা প্রান্ত কত? 900। সো এটা আমি ইজিলি করতে পারি। আচ্ছা, আর যদি আমি নিরাপত্তা প্রান্ত আমি পার্সেন্টেজ আনতে চাই, আমার প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড আবার প্রকৃত বিক্রয় ইন্টু 100। এই যে তোমাদের এখানে দেওয়া আছে কিছু জিনিস, তোমরা ইজিলি কিন্তু এটা করে নিরাপত্তা প্রান্ত পার্সেন্টেজে আনতে পারো। আমি ধরে নেই আমি এককে পার্সেন্টেজ বের করছি। সো আমার প্রকৃত বিক্রয় হচ্ছিল 1000 মাইনাস সমচ্ছেদ বিক্রয় 100 ইন্টু প্রকৃত বিক্রয় হচ্ছিল 1000 একক ইন্টু 100। যদি আমি বের করি দেখি আমার কত আসছে ক্যালকুলেটরে, 1000 মাইনাস 100 ডিভাইডেড বাই আবার 1000 ইন্টু 100 দিলে আমার আসবে 99%। সো আমার নিরাপত্তা 90%, আমার নিরাপত্তা প্রান্ত কত? 90%। এভাবে আমরা ইজিলি সূত্র দিয়ে যদি নিরাপত্তা প্রান্ত টাকায় এককে বা পার্সেন্টেজে আসে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। আমরা আমাদের লেকচারের একদম লাস্টের দিকে চলে এসেছি অলরেডি। আমরা এবার কিছু অনুশীলনী করব, প্র্যাকটিস করব। সো এখানে বলা আছে এবিসি কোম্পানির কিছু তথ্য দেওয়া হলো। কি কি তথ্য দেওয়া আছে? তাদের মোট বিক্রয়ের পরিমাণ 9000 একক, অর্থাৎ তারা ইন টোটাল 9000 ইউনিট সেল করেছে, প্রোডাক্ট সেল করেছে। একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা, অর্থাৎ তাদের প্রতি একক পণ্য তারা 40 টাকা বিক্রি করে এবং তাদের প্রতি একক পণ্য তৈরি করতে 30 টাকা প্রয়োজন হয় এবং স্থায়ী ব্যয় 70,000 টাকা। আমাদের মূল কিন্তু এই তিনটি জিনিস, এই তিনটি হলেই কিন্তু আমরা আমাদের সমচ্ছেদ বিন্দুর ব্যাপার বের করতে পারবো। আর যদি নিরাপত্তা প্রান্ত বের করতে হয় সেই ক্ষেত্রে আমাদের মোট বিক্রয় লাগবে। সো চলো এবার আমাদের মোট 3টা প্রশ্ন আমাদের করেছে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত হবে বের করতে বলেছে, আমরা করে দিব। ব্রেক ইভেন বিন্দুর পরিমাণ টাকায় এবং এককে বের করতে বলেছে সেটিও আমরা করে দিব। নিরাপত্তা প্রান্ত টাকায় এবং শতকরায় নির্ণয় করতে বলবে সেটা আমরা করে দিব। সো চলো আমরা একে একে সমস্যার সমাধান করি। সো আমার কি কি আছে? মোট বিক্রয় 9000 একক, স্থায়ী ব্যয় 70,000, প্রতি একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা। একটু মাথায় রাখতে হবে, যদি স্ক্রিনেও থাকবে বিষয়টা। সো আমাদের প্রথম হচ্ছিল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত হবে। আমরা বলতো কন্ট্রিবিউশন মার্জিন কি পড়েছি? কন্ট্রিবিউশন মার্জিন পড়েছি মার্জিন ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু একক প্রতি বিক্রয় মূল্য, যেটি দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা।
আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন কি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, সেটা দিলে আমরা পেয়ে যাব কন্ট্রিবিউশন মার্জিন। সো এই প্রশ্নের উত্তর হচ্ছিল কন্ট্রিবিউশন মার্জিন 10 টাকা। 10 টাকা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, যদি আমাদের এখানে বলতো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করে, আমরা কি করতাম? এটির সাথে করেই জাস্ট আমরা ভাগ দিয়ে দিতাম হচ্ছিল ভাগ 40। সো আমাদের উত্তর মোস্ট প্রবাবলি 10 ডিভাইডেড বাই যদি 40 দেই আমাদের 25% আসতো। সো আমরা কিন্তু সেটিও বের করতে পারতাম, বাট এখানে আমাদের চেয়েছে কত টাকা হবে। টাকা হবে আমাদের 10 টাকা। যদি আমাদের অনুপাত বের করতে বলতো, আমরা এটার সাথে ডিভাইডেড বাই বিক্রয় মূল্য দিয়ে দিলেই কিন্তু আমাদের 25% অ্যান্সার চলে আসতো। সো আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কি বের করতে পেরেছি। এইবার আমাদের দ্বিতীয় প্রশ্ন, ব্রেক ইভেন বিন্দুর টাকায় এবং এককে নির্ণয় করো। আমাদের ব্রেক ইভেন করতে কি কি লাগবে একক বের করতে গিয়ে বা টাকা বের করতে গেলে? স্থায়ী ব্যয়, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। চলো আমরা প্রথমে বিইপি একক বের করব। সো ব্রেক ইভেন পয়েন্ট একক ইকুয়াল টু স্থায়ী ব্যয় কত আসে? 70,000 ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। যদি আমাদের উত্তর আসবে আমাদের স্থায়ী ব্যয় এত, সো আমাদের কত একক আসবে? যদি আমি বের করি 70,000 ডিভাইডেড বাই এখানে 10 থাকবে, সো আলটিমেটলি 7,000 একক হচ্ছিল আমার উত্তর। সো আমরা এককে বের করে ফেললাম। এবার যদি বলা হয় ব্রেক ইভেন বিন্দুর টাকায় বের করো, সো বিইপি টাকা দিলে আমরা কিন্তু 3টি ওয়েতে করেছি, বাট যেহেতু আমার এখানে একটা ওয়ে হচ্ছিল বিইপি একক ইন্টু বিক্রয় মূল্য, আমরা সেটিই করবো এখন, যেহেতু সবচেয়ে ইজি আমাদের সামনে। আর না, আমাদের আরও আমরা 3ভাবে কিন্তু এই যেখানে আমাদের যে জিনিস দেওয়া আছে, আমাদের এই যেখানে উপরে যেসব বিষয়গুলো দেওয়া আছে তথ্য, সেই দিয়ে কিন্তু আমরা 3টা ওয়েতে বের করতে পারবো। বাট যেহেতু আমরা এখানে একক পেয়ে গেছি, সো জাস্ট আমরা কি করব, বিইপি একক 7,000 ইন্টু 40 হচ্ছিল একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে দিব, আমার উত্তর চলে আসবে। আমার অ্যান্সার হবে 2,80,000 টাকা। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি ব্রেক ইভেন পয়েন্ট এককে এবং টাকায় বের করতে পারলাম। এবার আমাদের তৃতীয় এবং শেষ প্রশ্ন ছিল নিরাপত্তা প্রান্ত বের করো। নিরাপত্তা কি প্রান্ত কি আমরা জেনেছি যে আমাদের বিইপি যেটা আছে, বিইপি থেকে আমাদের প্রকৃত বিক্রয়ের পার্থক্য। সো দেখো, নিরাপত্তা প্রান্ত আচ্ছা, এটা ছিল একক, সরি টাকায়। আচ্ছা, আমরা প্রথমে এককে বের করি। আমাদের একক বের করতে পারলে, বাট আমরা একক করতে পারবো। একক করতে গেলে হচ্ছিল কত একক? আমাদের 9,000 একক হচ্ছিল প্রকৃত বিক্রয় মাইনাস আমাদের আগের উত্তরে পেয়েছি ব্রেক ইভেন একক হচ্ছিল 7,000 একক। ইলকোট অ্যান্সার হচ্ছিল 2,000 একক হচ্ছিল আমাদের নিরাপত্তা প্রান্ত। আমি যদি আবার নিরাপত্তা প্রান্ত টাকায় বের করতে চাই, ইকুয়াল টু কি করব, এই 2,000 এককে যদি আমি বিক্রয় মূল্য দিয়ে গুণ করি 40 টাকা, আমার কিন্তু উত্তর চলে আসবে 20,000 40,000, সরি এখানে আমার উত্তর আসবে হচ্ছিল 2,000 একক ইন্টু 80,000 টাকা। সো আমার নিরাপত্তা প্রান্ত হচ্ছে 80,000 টাকা। সো আমি যদি 9,000 টাকার পণ্য একক বিক্রি করি, তাহলে দেখা যাবে আমার 2,000 হচ্ছিল নিরাপত্তা প্রান্ত এবং আমার দেখা যাবে টাকায় আসে 80,000, অর্থাৎ আমার এক্সট্রা আমি 80,000 টাকার পণ্য এখানে হচ্ছে। সো নিরাপত্তা প্রান্ত আমি এককে এবং টাকা উভয়তেই কিন্তু আমি বের করতে পারি। সো এইটা করলাম। এবার আমাদের বলা হচ্ছে শতকরা। তো শতকরা আমরা কি করি বলতো? নিরাপত্তা প্রান্ত যদি পার্সেন্টেজের প্রকৃত বিক্রয় 9,000 একক মাইনাস সমুচ্ছেদ বিক্রয় 7,000 একক ডিভাইডেড বাই
প্রকৃত বিক্রয় ইনটু 100। তাহলে আমার উত্তর কত আসবে? উপরে 2000 একক এক্সট্রা আছে, ডিভাইডেড 9000 একক ইকুয়াল টু আমার উত্তর আসবে 22.22%। সো আমরা নিরাপত্তা প্রান্ত এককে বের করলাম, যেহেতু একক চাইনি তবু আমরা এককে বের করে ইজিলি টাকায় বের করতে পারলাম। টাকা গুণ দিয়ে টাকায় করলাম। আমি আবার করতে পারি, যদি ডাইরেক্ট টাকা করতে পারতাম, যে কি করতাম যদি টাকায় করতে হতো, 9000 ইন্টু 40 মাইনাস 7000 ইন্টু 40, আমার উত্তর কিন্তু এই 80,000ই আসতো। সো আমি অনেকভাবেই করতে পারি। সো আমার যে অনুশীলনে 3টা প্রশ্ন চেয়েছে, সাধারণত এই 3টা প্রশ্নই আসে, আমরা কিন্তু ইজিলি সলভ করে ফেললাম। এইবার আমরা শেষ জিনিস দেখব এই অধ্যায়, এবং লাস্ট টপিক, সেটা হচ্ছিল স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। আমরা অলরেডি জেনেছি স্থির ব্যয় কি, পরিবর্তনশীল ব্যয় কি, আমরা আমাদের কনসেপ্ট আছে, বাট কিছু টপিক আছে বা এখানে প্রশ্ন আসে, আমরা জেনে নিতে হবে। দেখো, উৎপাদন হ্রাস বৃদ্ধির ফলেও যে ব্যয়ের পরিবর্তন হয় না তাকে স্থির ব্যয় বলে। দেখো, একটি কোম্পানির উৎপাদন যতই বাড়ুক যতই কমুক, আমার স্থির ব্যয় কিন্তু অলওয়েজ সেম থাকবে। সো উৎপাদন ব্যয় হ্রাস বৃদ্ধির ফলে আমাদের যেই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হচ্ছে স্থির ব্যয়। কিন্তু উৎপাদন ব্যয় হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল ব্যয়। আমি যদি দেখো উৎপাদন হ্রাস বৃদ্ধি, মনে করো আমি আগে পণ্য তৈরি করতাম 100টা পণ্য, এবং আমার পরিবর্তনশীল ব্যয় ছিল 5 টাকা করে। আমার কত পরিবর্তনশীল, টোটাল কত পরিবর্তনশীল ব্যয়? 500। এবার দেখা গেল আমি উৎপাদন করলাম 110টা, এবার যদি ইন্টু 5 করি, আমার কিন্তু পরিবর্তনশীল ব্যয় 550 টাকা চলে আসবে। সো পরিবর্তনশীল ব্যয় কিন্তু উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে সাথে কিন্তু পরিবর্তন হচ্ছে, কারণ যত একক পণ্য এক্সট্রা আমি উৎপাদন করব, আমার কিন্তু পরিবর্তনশীল ব্যয় ওই আকারে বৃদ্ধি পেতে থাকবে। সো স্থির ব্যয় উৎপাদন বৃদ্ধির হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে অলওয়েজ স্থির থাকবে, আর পরিবর্তনশীল ব্যয় অলওয়েজ হ্রাস বা বৃদ্ধি পাবে, অর্থাৎ পরিবর্তিত হবে। আচ্ছা, এবার মোট ব্যয়ের ক্ষেত্রে বা মোট ব্যয় অবস্থানের ক্ষেত্রে আমার উৎপাদন যতই হ্রাস বৃদ্ধি করি, আমার স্থির ব্যয় অলওয়েজ সেম থাকবে। সো আমি যখন মোট ব্যয় বের করব, আমার স্থির ব্যয় কিন্তু অলওয়েজ স্থির থাকতেছে। তবে পরিবর্তনশীল ব্যয় কিন্তু আমার অলওয়েজ পরিবর্তিত হচ্ছে। আমি যদি মোট ব্যয় বের করতে যাই, আমি যদি উৎপাদন ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার মোট ব্যয় বের করতে গেলে কিন্তু আমার পরিবর্তনশীল ব্যয় হ্রাস বৃদ্ধি হবে, অর্থাৎ কম বেশি হবে। তবে মোট ব্যয়ের মধ্যে কিন্তু এই স্থির ব্যয় অলওয়েজ সেম অ্যামাউন্ট থাকবে। ধরে নেই আমার আগে স্থির ব্যয় ছিল 100 টাকা। সো 100 টাকা, 100 না, ধরে নেই 200 টাকা, স্থির ব্যয় 200। সো আমি যখন 100 একক পণ্য বিক্রি করছি, তখন আমার পরিবর্তনশীল ব্যয় ছিল 500। সো আমার মোট ব্যয় ছিল 500 ইন্টু 200 ইকুয়াল টু 700। সো 700 টাকার মধ্যে আমার স্থির ব্যয় কিন্তু 200 টাকা স্থির। বাট যখন আমি 110 ইউনিট পণ্য বিক্রি করলাম, তখন আমার মোট ব্যয় কত হলো? 550, 200 মানে 750। দেখো 750-এর মধ্যে কিন্তু আমার মোট ব্যয়ের মধ্যে স্থায়ী ব্যয় কিন্তু সেম আছে, তবে পরিবর্তনশীল ব্যয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো মোট ব্যয়ের ক্ষেত্রে স্থির ব্যয় অলওয়েজ স্থির থাকছে এবং পরিবর্তনশীল ব্যয় অলওয়েজ পরিবর্তিত হচ্ছে। তবে একক প্রতি ব্যয়ের ক্ষেত্রে অলওয়েজ স্থির ব্যয় পরিবর্তনশীল, কারণ আমি যত একক পণ্য বৃদ্ধি করব, আমার স্থির ব্যয় কিন্তু ততগুলো পণ্যের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। সো প্রতি একক ব্যয়ের ক্ষেত্রে স্থির ব্যয় কিন্তু অলওয়েজ পরিবর্তনশীল, অর্থাৎ একক প্রতি ব্যয়ের ক্ষেত্রে স্থির ব্যয় অলওয়েজ পরিবর্তন হচ্ছে, কারণ আমি যত বেশি একক পণ্য উৎপাদন করব, আমার স্থায়ী ব্যয়ের যে খরচ সেটি কিন্তু সকল এককের মধ্যে কিন্তু ভাগ হয়ে যাবে। কিন্তু প্রতি একক ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় কিন্তু স্থির। আমি যত একক পণ্যই বেশি বানাই বা কম বানাই কেন, আমার পরিবর্তনশীল ব্যয় কিন্তু প্রত্যেকটি এককের জন্য সেম। আমি এখানে 500টি কলম তৈরি করেছিলাম এবং আমার পরিবর্তনশীল ব্যয় ছিল 30 টাকা। আমি 500-র বদলে যদি 5 কোটি কলম উৎপাদন করি, আমার প্রত্যেকটি কিন্তু 30 টাকা করেই খরচ হবে। সো
আমার যত একক হ্রাস বা বৃদ্ধি ঘটুক না কেন, একক প্রতি আমার যত পরিমাণ পণ্য উৎপাদন হ্রাস বৃদ্ধি ঘটুক না কেন, আমার একক প্রতি ব্যয় কিন্তু অলওয়েজ স্থির ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল হলেও আমার একক প্রতি ব্যয়ের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কিন্তু অলওয়েজ স্থির থাকবে। সো প্রশ্ন আসে, স্থির ব্যয়ের ক্ষেত্রে একক প্রতি ব্যয় কেমন, পরিবর্তনশীল নাকি স্থির? উত্তর হবে পরিবর্তনশীল। মোট ব্যয়ের ক্ষেত্রে পরিবর্তনশীল ব্যয় কি পরিবর্তিত হয় নাকি হয় না? উত্তর হবে পরিবর্তিত হয়। এইভাবে তোমাদের প্রশ্ন আসবে। আশা করি তোমরা একটু এখানে ম্যাথমেটিক্যাল টার্মের সাথে মিলিয়ে বোঝার ট্রাই করবা। বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই বাসায় ম্যাথগুলো প্র্যাকটিস করবা, যেন পরীক্ষা যদি ম্যাথ আসে তোমরা একদম কয়েক সেকেন্ডের মধ্যে সূত্রে ফেলে উত্তর বের করে ফেলতে পারো। বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।